রাত ঠিক 2টা বাজে হঠাৎ ভাবির রুম থেকে কেমন যেন জোরে অদ্ভুত শব্দ আসছে। এই দিনে আবার বাবা মা বেড়াতে গেছে খালার বাসায়। ভাইয়া ব্যবসার কাজে বাইরে গেছে। আমি বিপিএল খেলা দেখছি ড্রয়িং রুমে বসে। ভাবির চিৎকার শুনে তার দরজার সামনে গেলাম। আজকে আবার অনেক শীত পড়েছে। ভাবির বয়স 30 হবে। এখনো বাবু হয়নি। এটা নিয়ে অনেক ঝামেলা হয় বাড়ির সবার সাথে। আমি সোহাগ এবার অনার্স কমপ্লিট করলাম। এরপর ভাবি আরও শব্দ করছে। একবার মনে হচ্ছে ভাবিকে জিজ্ঞেস করি, কিন্তু ভয় হচ্ছে যদি কিছু মনে করে এত রাতে তার রুমে গেলে। কিন্তু আর ভয় পাইলাম না। সোজা ভাবির দরজা খুললাম। দরজা খুলে যা দেখলাম আমি নিজেও প্রস্তুত ছিলাম না। সম্পূর্ণ হয়ে রয়েছে ভাবি। আমাকে দেখে খুব তাড়াতাড়ি করে কাপড় পরতে লাগল। আর বলল, সোহাগ তুমি কেন আসছো? আমি তখন বললাম, আমি খেলা দেখছি, হঠাৎ আপনার রুম থেকে অনেক শব্দ আসছিল, এই জন্য আসলাম। আসলে সত্যি সরি ভাবি, আমি বুঝতে পারি নাই। ভাবি তখন বলল, থাক, তুমি তো আমার দেবর, যেটা দেখেছ এটা কাউকে বলিও না। ঠিক আছে ভাবি, কাউকে আমি বলবো না, সমস্যা নেই। আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কিন্তু ভাবি একটা প্রশ্ন করব, উত্তর দেবেন। ভাবি তখন বলল, আচ্ছা বলো। আপনি এই যে সম্পূর্ণভাবে হাতে মোবাইল ছিল আর কি করছিলেন? আসলে যেহেতু তুমি সব দেখে ফেলেছ, তাহলে তোমার কাছে কিছু লুকব না। দেখো, তোমার ভাইয়া আমাকে ঠিকঠাকভাবে সুখ দিতে পারে না, তাই বাধ্য হয়ে নিজের কাছে নিজে করতে চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। আচ্ছা বাদ দাও সোহাগ, তোমাকে কিছু বলি, তুমি উত্তর দেবে সোহাগ? আচ্ছা ঠিক আছে ভাবি, বলেন, তুমি কখনো কারো সাথে রিলেশন করেছ? কিভাবে করব, আর আপনি তো সবই জানেন। যদি করতাম অবশ্যই শুনতে পেতেন, তা অবশ্য ঠিক বলেছ। ভাবি তখন বলল, আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন ধরে, কিন্তু কোনো বেবি হচ্ছে না। তোমার ভাইয়াকে কতবার বলেছি ডাক্তারের কাছে যেতে, কিন্তু সে যায় না। আমার হয়তো বা এই বাড়িতে আর সংসার করা হবে কি না জানি না। বিভিন্ন লোকের নানা ধরনের কথা বলতেছে, এটা আমি আর মেনে নিতে পারছি না। অনেকক্ষণ কথা বলার পরে সোহাগ তার রুমে চলে যায়। তারপর কিছুক্ষণের মধ্যেই ভাবি সোহাগের রুমে এসে তাকে একটা কথা বলল। এমনভাবে বলল, সোহাগ না করতে পারল না। সোহাগ তখন বলল, দেখো ভাবে, এটা কিন্তু অন্যায়। ভাবি তখন বলল, অন্যায় নাই। আমি কিছু বুঝি না, আমার একটা বেবি দরকার। তোমার ভাই তো আমার একটা বেবি দিতে পারল না। তুমি যদি না করো তাহলে আমার এই বাড়িতে থাকা সম্ভব না। সোহাগ অনেক চিন্তা ভাবনা করে বলল, আচ্ছা ভাবি ঠিক আছে, কিন্তু এই কথাটা কাউকে বলতে পারবে না। এটা আমার সাথে ওয়াদা করতে হবে। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিছুক্ষণের মধ্যে দুজনই অন্তরঙ্গ হয়ে গেল। একে অপরের দুজন দুজনকে সুখ দিতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ কিছুদিনের মধ্যেই ভাবে প্রেগন্যান্ট হয়ে গেল। আমি অনেক ভয় পেতে লাগলাম। যদি ভাবি কারো কাছে বলে দেয় বাচ্চাটা আমার, কিন্তু সেটা ভাবি আর বলেনি। বাড়িতে সবাই খুশি ভাবিকে নিয়ে। এদিকে আমার মা বলে, আমার লক্ষ্মী বুমা। এরপর কিছুক্ষণ পরই ভাবি আমাকে ডাকে তার রুমে। আমি কিছুটা ভয় পেয়ে যাই এবং মনে মনে ভাবতে লাগলাম, যদি ভাবি দাবি করে এই বাচ্চার বাবা, যেহেতু তুমি এবং আমাকে তোমার বিয়ে করতে হবে। কিন্তু ভাবি সেটা না বলে আমাকে একটাই অনুরোধ করল, সোহাগ প্লিজ, এ বাচ্চার বাবা তুমি এই কথাটা কাউকে বলবে না। যেহেতু অনেক দিন পরে আমাদের একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা নিয়ে সবাই খুশি আছে, কিন্তু যাতে কেউ অবৈধ বাচ্চা না বলতে পারে, সবাই জানতে পারে এই বাচ্চার বাবা তোমার ভাই। তখন আমি কিছুটা চুপ হয়ে থাকলাম এবং ভয়টা মনে হচ্ছে কেটে গেল। আর একটা কথা, এই সময়টা কিন্তু আমার ভাইয়া ব্যবসার কাজে একটু বাইরে ছিল। তার কানে যখন এই কথাটা পৌঁছায় তখন সে খুব আতঙ্কে পড়ে। কারণ ভাইয়া জানো তার কখনো বেবি হবে না। কারণটা আমার ভাইয়ের সমস্যা ছিল। এটা ভাবির কাছে কখনো স্বীকার করত না। ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসত, যাতে করে ভাইয়াকে ছেড়ে চলে না যায় ভাবি। এজন্য ভাইয়া ভাবি কিছু বলে নাই। কিছুদিন পরেই ভাইয়া বাসায় ফিরল। সবার মুখে হাসি থাকল, কিন্তু ভাইয়ের মুখে কোনো হাসি নাই। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, ভাইয়া কি বুঝতে পেরে গেল এই বাচ্চার বাবা অন্য একজন? যেটা মনে মনে ভাবলাম সেটাই হয়ে গেল। ভাইয়া তখন ভাবির রুমে ঢুকল এবং ভাবিকে ডাক দিল যে দ্রুত আমার রুমে আসো, বাড়িতে সবাই ব্যস্ত, ভাবির বাচ্চা হবে এটার জন্য। ভাবিকে প্রশ্ন করল, সত্যি বলবা এই বাচ্চার বাবাকে? আমি ভাবির রুমের পাশেই দাঁড়িয়ে সবকিছু শুনতেছি। ভাইয়া কি বলে? ভাবি একই কথা বলে, বাচ্চার বাবা কে হবে তুমি ছাড়া? আর হ্যাঁ, তুমি কি আমাকে সন্দেহ করো? ভাইয়া তখন বলে, তোমার কাছে একটা কথা আমি লুকিয়েছিলাম।
মানে কি কথা লুকিয়েছিলে সত্যি করে বলো তো? তখন ভাইয়া বলল, আগে বলো এই বাচ্চার বাবাকে। ভাবি তখন কিছুটা থমকে যায় আর তখন ভাবি কিছু বলতে পারে না। ভাইয়া তখন একটা কথা বলে, আমি কি তোমাকে কোনো কারণে অসুখী রেখেছি বলো? তুমি যখন যা চাইছ তখন তাই দিয়েছি, কিন্তু তার বিনিময়ে কি কাজ করলে তুমি? ভাবি তখনও কিছু বুঝতে পারে নাই আসলে ভাইয়া কি বলতে চাচ্ছে। ভাইয়া ওই সময়টা এতটা রাগান্বিতভাবে রয়েছে, মনে হয় আজকে তুমুল একটা ঝগড়া হবে। যে ভাইয়া এতটা ভালোবাসত ভাবিকে, আর কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। কিন্তু নিজে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি তাদের রুমের পাশে। ভাবেকে এত কিছু বলার পরও সত্য কথাটা বলতে পারছে না ভাবি। আর এরই মধ্যে ভাইয়ার মুখে যা আসছে তাই বলতে শুরু করল ভাবিকে। ভাবি অনেক কান্না শুরু করল। তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যেহেতু এই বাচ্চার বাবা আমি ছিলাম, আমি তখনই তাদের রুমে যাব আর সত্যটা বলবো। তখনই আমার মা আমাকে ডেকে উঠল, সোহাগ। মা তখন ডাক দিয়ে আমাকে বলল, সোহাগ, আমার শরীরটা বেশি একটা ভাল লাগতেছে না, তোর ডাক্তার আঙ্কেলকে একটু কল দিবি। আমি আর দেরি না করে ডাক্তার আঙ্কেলকে কল দিলাম আর সাথে সাথে ডাক্তার আঙ্কেল আমাদের বাড়িতে উপস্থিত হলেন। আমার মার আবার একটু হার্টের সমস্যা আছে, মাঝে মধ্যে প্রায় অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার আঙ্কেল দেখে মাকে বলে, বেশি টেনশন করবেন না, সবসময় হাসি খুশি থাকবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। মা তখনই বলে ওঠেন, এখন তো আমার হাসি খুশি থাকার দিন, যেহেতু আমার একটা নাতি আসছে আমাদের বাড়িতে। এই দিনটার আশা অনেক দিন থেকে করতেছিলাম। আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছেন, আল্লাহর অশেষ রহমত। আমি শেষ বয়সে আমার নাতির মুখটা দেখে যেতে পারব। তখন ডাক্তার আঙ্কেল বললেন, এটা তো সুখের সংবাদ, তো ভাবি আমার মিষ্টি কোথায়? তখনই আমাকে বললেন, সোহাগ, তুমি দ্রুত ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে তোর ডাক্তার আঙ্কেলকে দে। আমি আর দেরি করলাম না, ডাক্তার আঙ্কেলকে ফ্রিজ থেকে মিষ্টি এনে তাকে দিলাম। এরই মধ্যে ভাইদের রুম থেকে অনেক ঝগড়া শোনা যাচ্ছে, ভাইয়া অনেক চিৎকার করছে। তখনই আমি তাদের রুমে গেলাম আর ভাইয়াকে বললাম, মা অনেক অসুস্থ, তুমি দ্রুত বাইরে আসো। ভাইয়া আমার কথা শুনে দ্রুত রুম থেকে বের হয়ে মার কাছে চলে আসছিলেন। তখনই মাকে বললেন, কি হয়েছে মা তোমার? আম্মা তখন বললেন, খুশিতে নিজেকে আর সামলাতে পারছি না। তখন ভাইয়া সবাইকে উদ্দেশ্য করে বললেন, কে এত খুশি হয়েছ তোমরা? সেটা বলতো। কেন, তুমি জানো না কি হয়েছে আমাদের বাড়িতে? তখনই ভাইয়া বললেন, না, তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। দেখো পাগল ছেলের কাণ্ড দেখো, তুমি তো বাবা হতে চলেছ আর আমি দাদি। কেউ আমাকে আর বলবে না তোর বৌমার কেন বাচ্চা হয় না। সত্যি আমি অনেক খুশি বাবা, এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। ভাইয়া তখনই কিছু বলতে যাবে হয়তো বা মায়ের কথা শুনে সে আর কিছু বলল না। নীরবে মায়ের কথা শুনে তার ভেতরটা ফেটে উঠতে লাগল আর আমি খুব ভয় পাচ্ছিলাম। ভাই যখন মায়ের রুমে আসলো, কারণ সত্য কথাটা যদি মাকে বলে দেয় এই সন্তানের বাবা সে না, ভাইয়া আরও কিছু বলতে যাবে। তখনই বাবা মায়ের রুমে চলে আসলো। বাবাও একই কথা বলতে লাগল, আজকের দিনটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, আমি একটা নাতনির জন্য মানুষের কথা শুনেছি। আল্লাহ ঠিক আমাদের কথা শুনেছেন। ভাইয়া মনে মনে রেগে ফায়ার হচ্ছেন কিন্তু প্রকাশ করছেন না। আবার কিছু বলতে যাবেন তখনই এরপর বাবা বললেন, আমরা সবাই মিষ্টি এনেছি এবং মিষ্টি খেয়েছি, পাড়ার সকলের মিষ্টি বিতরণ করেছি। তুই তো সন্তানের বাবা, যেহেতু এখন তোর পালা, এখনই দোকানে যাবি, মিষ্টি নিয়ে আসবি। ভাই আর কোনো কথা বলল না, সোজা বাবার কথা শুনে দোকানে গেলেন। কিন্তু ভাইয়ের মুখ দেখে আমি অনেক ঘাবড়ে যাচ্ছিলাম। অনেকবার ভাই বলে দেওয়ার চেষ্টা করছেন কথাটা বলার জন্য, কিন্তু কোনো মতে কথাটা বের করতে পারলেন না। শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তারা যে এত খুশি হয়েছেন। যেহেতু ভাইয়া বাড়ির বড় ছেলে আর এই বাড়িতে কোনো ছোট বাচ্চা সন্তান নাই, এই জন্য সবাই খুব খুশি। ভাইয়া মুখ গোমরা করে মিষ্টি এনে বাসায় আসলেন আর বললেন, এই নেন আপনাদের মিষ্টি, আপনারা খান। বাবা কিছুটা ভাইয়ের মুখ দেখে বুঝতে পারলেন হয়তো বা ভাইয়ের কোনোভাবেই বিস্মিত হয়ে আছেন। বাবা ভাইয়াকে প্রশ্ন করলেন, তুই ঠিক আছিস? এরপর ভাইয়া বাবা মায়ের হাসি খুশি দেখে বললেন, হ্যাঁ আমি ঠিক আছি। ভাই তারপর রুমে চলে গেলেন ভাবির কাছে। ভাবির কাছে গিয়ে আবার তুমুল আকারে ঝগড়া শুরু করতে লাগলেন। তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ বলো এই বাচ্চাটার বাবাকে। ভাবি শুধু কান্না করতে লাগলেন, কারণ ভাবি নিরুপায়, কিছু বলার ক্ষমতা তার নাই। যখন ভাইয়া সব কিছু বললেন সে কখনো বাবা হতে পারবে না,
ডাক্তার নাকি বলেছেন এই কথাটা ভাবির কাছে কোনোদিন আগে বলেন নাই। ভাইয়া কথাটা গোপন করে রেখেছিলেন। ভাবি হয়তো বা বুঝতে পারেন নাই। আর এই সুযোগে ভাবি আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে বাচ্চার মা হতে পেরেছেন। ভাবি হয়তো বা বলতে চাইলেন খুব জোরালো ভাবে ভাইয়াকে, এই দেখো তুমি বাচ্চার বাবা হতে যাচ্ছ। কিন্তু সেটা আর হলো না। ভাইয়া আগে জানত সে কখনো বাবা হতে পারবে না। এমন পর্যায়ের কথা কাটাকাটি হতে লাগল। মনে হচ্ছে ভাবির গায়ে হাত তুলবে ভাইয়া। তবুও ভাবি কোনোভাবে স্বীকার করছেন না এই বাচ্চার বাবা তার ছোট ভাই সোহাগ। যদি কথাটা বলে ভাইয়া কোনোভাবে নেবে সেটা ভাবি ভালোভাবেই জানত, আর তুমুল আকারে ঝগড়া হয়ে যেত সোহাগের সাথে। ভাবি কান্না করতে লাগল, তার মুখ থেকে কথা বের হল না। এই বাচ্চার বাবা সোহাগ। ভাই আর সহ্য করতে না পেরে সে রুম থেকে বের হয়ে বাইরে বেরিয়ে গেল। তারপর আমি ভাবির রুমে ঢুকলাম। ভাবি আমাকে দেখে অনেক অবাক হয়ে গেলেন। বললেন, তুমি কেন এসেছো আমার রুমে বলো? তখন আমি ভাবিকে বললাম, এত কিছু নির্যাতন সহ্য না করে আমার নামটা বললেই তো হতো। ভাবি তখন বলল, তুমি কি পাগল হয়েছ সোহাগ? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে ভাবি, সত্যি শুধু আমার জন্য তোমার এত কথা সহ্য করতে হচ্ছে। আমি আর পারতাছি না এই সব কথা শুনতে। সোহাগ, তুমি বুঝতে পারছো না এই কথাটা যদি আমি বলে দিই তাহলে তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তুমি সবেমাত্র অনার্সে পড়ছো, তোমার ভবিষ্যৎ এখনো বাকি আছে। তুমি একটা বাচ্চা পোলাপান, যা হয় হোক সেটা তোমার ভাবতে হবে না। আমি ভাবি রুমে কথা বলছি, বাবা দেখে বলল, কি কথা হচ্ছে দেবর ভাবির? তখনই আমি কিছু বলবো, বাবা তেমন কিছু হচ্ছে না আমাদের মধ্যে, একটু কথা হচ্ছে ভাবির সাথে। ও আচ্ছা, ঝগড়া মনে হলো যে তোমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। আরে বাবা, তা না, এমনি একটু কথা বলছিলাম। বাবা এই বলে চলে গেলেন আমাদের এখান থেকে। তখন আবার ভাবিকে বললাম, ভাবি সত্যিই আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আর আমার জন্যই সব এত কিছু শুনতে হচ্ছে আপনার। আরে পাগল, সেটা বড় কথা নয়। একটা নারী বিয়ের পরে সব থেকে বড় খুশি হয় কিসে জানো? সোহাগ তখন বলল, সেটা তো হয়তোবা আমি জানি না ভাবি। ভাবি তখন বলল, বিয়ের পর একটা মেয়ের সবচেয়ে খুশির বিষয় হল মা হওয়া। আর এই মা হওয়াতে আমার সবথেকে মনে করে তোমার অবদানটা বেশি। আমি কোনো বৈধ অবৈধ বুঝি না। আমি মা হতে পেরেছি, এটাই সবথেকে বড় খুশির বিষয়। আর তুমি বাইরের কেউ না, তুমি আমার দেবর। তারপরেও ভাবি, আপনাকে যেভাবে ভাইয়া কথা শোনাচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না। আরে পাগল, কিচ্ছু হবে না। তোমার ভাইয়া জানতেও পারবে না এটা তোমার বাচ্চা। তোমার ভাইয়ের সমস্যা এটা হয়তো বা সে জানায় নাই আমায়। তার সব থেকে বড় ভুল, আর তুমি যেটা করেছো ভালো কিছু করেছো। সোহাগ, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তুমি তোমার রুমে চলে যাও, তোমার ভাই এখুনি চলে আসবে কিন্তু। ভাবের সাথে এই বলে আমি চলে এলাম আমার রুমে। আমি সত্যিই চিন্তিত। আমার একটা ভুলের কারণে ভাবে কত কথা শুনতে হচ্ছে। আমি যদি তার রুমে না যেতাম তাহলে এই দুর্ঘটনা ঘটত না। কিছুক্ষণের মধ্যে ভাইয়া চলে আসলো বাড়িতে। তার হাতে ব্যাগ ভরা মিষ্টি থাকলেও কিন্তু তার মনটা খুব খারাপ মনে হচ্ছে। সে খুব সন্দেহ করতে লাগলো ভাবিকে। সন্দেহ হওয়ার কথাই, যেখানে ভাইয়ার সমস্যা আর বাচ্চা কিভাবে আসলো। আর একটা কথা, ভাইয়া কিন্তু ভাবিকে প্রচণ্ড ভালোবাসত। এই কারণে ভাবিকে কিছু বলে নাই। সে কখনো বাবা হতে পারবে না। সে ভাবত যদি এ কথাটা বলি ভাবি ছেড়ে চলে যায়। ভাইয়া বাড়িতে এসে আমাকে ডাক দিল, সোহাগ তুই কোথায়, একটু আমার কাছে আয়। ভাইয়া যখন ডাক দিল আমি সত্যিই ভয় পেয়ে যাচ্ছি। ভাইয়া আমাকে সন্দেহ করে নাই এখন পর্যন্ত, কিন্তু আমাকে ডাক দিলে আমি ভয় পেয়ে যাচ্ছি। ভাই আবার না বলে ফেলে, এই সন্তানের বাবা কি তুই? নিজের মধ্যে খুব ভয় কাজ করতেছে। ভাইয়া ডাক শুনে আমি ভাইয়ের কাছে আসলাম আর বললাম, ভাইয়া আমাকে ডেকেছ? ভাইয়া তখন বলল, হ্যাঁ তোকে আমি ডেকেছি। আচ্ছা সোহাগ, তুই তো সবসময় বাসায় থাকিস? জি ভাই, আমি তো সব সময় বাসায় থাকি। এখন তো ক্লাস নাই, তাই ক্লাসে যাই না। একটা ফ্রি মাইন্ডে কথা বলবো, তুই সত্যি জবাব দিবি? আচ্ছা ভাই, আপনি বলেন কি বলতে হবে। তখনই ভাইয়া বলল, এ কথা শুধু তুই আর আমি জানব, আর কোনো তৃতীয় ব্যক্তি এ কথা যেন না জানে। আচ্ছা ভাইয়া বলেন। তখনই ভাইয়া বলল, তোর ভাবির সাথে কেউ কি দেখা করতে আসে বা তোর ভাবি কোথাও বের হয়? আমি তখন বললাম, কই না তো, ভাবি তো কোথাও বের হয় না এবং কোনো লোকও আসে না ভাবির কাছে। সোহাগ, সত্যি বলছিস? জি ভাইয়া, সত্যি বলছি। তখন আমি আবার বললাম, ভাইয়া কোনো কিছু হয়েছে নাকি?
ভাইয়া বলল, না, এমনি তোকে জিজ্ঞাসা করলাম। সোহাগ, আমি আবারও বলছি, তোর ভাবে কোথাও যায় নাকি? আমি যখন বাড়িতে না থাকি। আমি বললাম, না ভাইয়া, ভাবি কোথাও যাই না। ভাইয়া যখন এই কথাগুলো বলছিল আমি সত্যিই হতভম্ব হয়ে যাচ্ছিলাম, মানে ঘাবড়ে যাচ্ছিলাম। যাই হোক, ভাইয়া আমাকে সন্দেহ করে নাই, কিন্তু করে নাই সন্দেহ করতে কতক্ষণ সময় লাগে? যেহেতু ভাই আর কখনো বাবু হতে পারবে না, আবার ভাবির পেটের সন্তান, তারপর ভাইয়া আবার কি যেন বলতে যাবেন। তখনই, আচ্ছা ঠিক আছে সোহাগ, তুই তোর কাজে যা, প্রয়োজন যদি হয় তোকে আমি ডাক দেব। এই কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম। ভয়টা মনে হচ্ছে বেড়েই চলেছে। একবার মনে হয় সত্যি আমি বলে দিই, আবার চিন্তা করি যদি এ কথা শুনে অবশ্যই ভাইয়া অনেক অনেক রাগ করবে আমার প্রতি। এই জন্য আর আমি কিছু বলতে পারছি না ভাইয়াকে। কিছুক্ষণের মধ্যে ভাইয়ের ব্যবসার ওইখান থেকে একটা কল আসলো। এরপর মাকে ডাক দিল ভাইয়া। মাকে ডেকে বলল, মা, আমার ব্যবসার কাজের জন্য এখনই বাইরে যেতে হবে। মনে হয় অনেক দিন সময় লেগে যেতে পারে, সেটা বলতে পারবো না, তবে খুব শীঘ্রই আমি বাড়িতে ফেরার চেষ্টা করব। মা তখন বলল, কি বলিস? এই মুহূর্তে তোর বাড়ি থেকে কোথাও যেতে হবে না। এত সুন্দর একটা খুশির মুহূর্তে আমি তোকে কোথাও যেতে দিতে পারছি না। প্রয়োজনে তুই ম্যানেজারকে কল দিয়ে আর ওনাকে সবকিছু সামলাতে বল। ভাইয়া তখন বলল, এই কাজ ম্যানেজার পারবে না মা, তুমি বোঝার চেষ্টা করো। অনেক বড় একটা ডিল তো, তাদের সাথে আমার অবশ্যই মিটিং করতে হবে। আর এদিকে সোহাগ মনে মনে ভাবছে, ভাইয়া বাড়ি থেকে চলে গেলে খুব ভালো হয়, কারণ ভাইয়া যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ অশান্তি লেগে থাকবে। ভাইজের মনে কি চলছে বাড়ির কেউ বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি। কিছুক্ষণ পর পর ভাবির কাছে গিয়ে ভাবির সাথে ঝগড়া করছে। আমি সত্যিই ঝগড়াগুলো আর দেখতে চাইছি না। একটা ভুল করে ফেলেছি, এই ভুলের মাসুল আমি কখনোই দিতে পারব না। এরপর মা যখন ভাইয়ের সাথে কথা বলছিল তখন ওই সময় আমি তার পাশে ছিলাম। তখন মাকে বললাম, যেহেতু এটা একটা বড় ভাইয়া যেতে চাচ্ছে তাকে যেতে দিন। মা বলল, বাড়িতে এত কাজ রয়েছে, অনেক মেহমান আসবে আমাদের বাড়িতে, এগুলো সামলাবে কে? সোহাগ তখন বলল, নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না মা, যেহেতু এই ব্যবসাটা আমাদের পৈতৃক সম্পদ। ভাই না যাওয়াতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভাইয়াকে যেতে হবে। ভাই ততক্ষণে বলল, হ্যাঁ সোহাগ, আমাকে অবশ্যই যেতে হবে, না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভাইয়াকে তখন মা বলল, তোর শ্বশুর বাড়িতে তুই কি ফোন করেছিলি? ভাইয়া তখন বলল, হ্যাঁ আমি করেছিলাম। তোর শ্বশুর শাশুড়ি কখন আসবে কিছু বলছে? ভাইয়া বলল, খুব শীঘ্রই চলে আসবে, তোমরা এদিকে সামলাও, তাহলে আমি রেডি হতে গেলাম। মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে আমাকে একটু ডাক দিস। ভাইয়া তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে তোমাকে ডাক দিচ্ছি। ভাইয়া এই বলে তার রুমে চলে গেল। এদিকে রুমে ভাবি বসে আছে, আমি এদিক থেকে সবকিছু দেখতে পারছি। ভাইয়া তখন ভাবিকে বলল, আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। রেগে মেগে বললেন, নিজের খেয়াল রেখো। ভাবি বলল, তুমিও নিজের খেয়াল রেখো, ভালোভাবে থেকো, আর অবশ্যই ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। ভাইয়া বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পর এভাবে আমাকে ডাক দিলেন তার রুমে। ডাক দেওয়ার সাথে সাথে আমি তার রুমে চলে গেলাম। তারপরে ভাবিকে বললাম, কিছু বলবে? ভাবি তখন বলল, কিছুদিনের জন্য একটু হলেও তোমার ভাইয়ের বেজার মুখ দেখতে হবে না। যাই হোক, সে চলে যে ভালোই করেছেন, তা না হলে আমাকে কত প্রশ্ন কত কিছু করতেন। আমি আর পারছিলাম না সোহাগ। এইসব কথাগুলো শেষ হওয়ার পরে হঠাৎ করে ভাবি কেমন যেন করতেছে। আমি তখন ভাবিকে বললাম, কি হয়েছে তোমার? ভাবি বললেন, আমার পেটের ভিতর একটু ব্যথা করছে। তখন আমি বললাম, তোমার টেনশন করার দরকার নেই, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি পানি এনে তোমার মাথায় পানি ঢেলে দিচ্ছি। ভাবি বললেন, আরে না, এগুলো তুমি করো না মা, তাহলে সন্দেহ করতে পারে। তুমি চুপ থাকতো, যা হয় আমি মার সাথে বুঝে নেব। ওয়াশরুম থেকে পানি এনে ভাবির মাথায় পানি ঢেলে দিচ্ছি। তখন ভাবি চোখ দিয়ে সজোরে পানি পড়ছে। আমি ভাবিকে বললাম, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? ভাবি বললেন, কিছু না। আরে না, কি হয়েছে বলবে তো? ভাবি তখন বলল, সত্যি তোমাকে যে পাবে সে আসলে ভাগ্যবতী। তোমার ভাই হ্যাঁ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এতটা টেক কেয়ার করে না তোমার মতন করে। পানি দেওয়া শেষ করে ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখনই আমায় সে দেখে ফেলল আর বলল, কি হতে চলেছে পরবর্তী পর্বটিতে জানতে পারবেন। খুব শীঘ্রই আসতে চলেছে পরবর্তী পর্ব।